ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে। আজ পাঠ করব শ্রী শ্রী ঠাকুরের পরম প্রিয় শিষ্য স্বামী অখণ্ডানন্দ মহারাজের কথা। আজ চতুর্থ পর্ব। স্বামী অখণ্ডানন্দের মতে জামনগরে তাহার সেবা ব্রতের সূচনা, রাজপুতানায় ক্ষেত্রীতে ক্রমোন্নতি এবং মুর্শিদাবাদে উহার প্রসার ও পরিণতি। জামনগরে তিনি ধন্বন্তরী ধাম নামক ভবনে কবিরাজ মণিশঙ্কর বিঠ্ঠলজির অতিথি হইয়া ৩-৪ মাস ছিলেন। সেখানে তিনি চরক ও সুশ্রুত সংহিতাদি অধ্যয়ন শেষ করেন এবং ধন্বন্তরী ধামের সংলগ্ন এক বৈদিক চতুষ্পাটিতে বেদ পাঠ শিক্ষা করেন। ওই সময় এক ঐশ্বর্যপূর্ণ মন্দিরের বৃদ্ধ ব্রহ্মচারী মহান্তের সহিত আলাপ হইলে ব্রহ্মচারী তাহাকে তাহার সমস্ত সম্পত্তি লইয়া গদিনসীন হইতে বলেন, কিন্তু বৈরাগ্যবান স্বামী অখণ্ডানন্দ তাহাকে জানান তিনি মহান্ত হতে পারবেন না। জামনগরে উদরাময় হওয়ায় তিনি মণিশঙ্করজির চিকিৎসাধীনে 1 মাস ছিলেন। ওই চিকিৎসা ও পথ্যাদির ফলে তিনি দুর্বল হইয়া পড়ায় শ্রীযুক্ত শঙ্করজি শেঠ তাহাকে নিজ বাড়িতে লইয়া গিয়া প্রায় 4 মাস রাখেন। শেঠ ভবনে অবস্থান বড়ই বৈচিত্র্যময় ছিল। গুণমুগ্ধ শেঠজি অখণ্ডানন্দের পথ্যের জন্য দুগ্ধের বিশেষ ব্যবস্থা করিয়া তাহাকে নিজ পার্শ্বে বসাইয়া খাওয়াইতেন। অপরাহ্নে গাড়ি করিয়া বেড়াইতে লইয়া যাইতেন এবং মূলজি নামক একজন গায়কের গান শুনাইতেন। শেঠজি প্রত্যহ একজন সাধুকে ভোজন করাইতেন। একদিন জনৈক সাধু ভোজন প্রার্থনা করিলে ভৃত্য জানাইয়া দিল যে গৃহে অপর সাধু আছেন, আর কাহারও ব্যবস্থা হইবে না। শুনিয়া অখণ্ডানন্দ মহারাজ নিজের ভোজ্য সাধুকে দিতে উদ্যত হইলে শেঠজি আদেশ দিলেন যে অতঃপর কোনো সাধুকে বিমুখ করা চলিবে না। শেঠ ভবনে তিনি বেদ ও উপনিষদাদি দীর্ঘ রাত্রি পর্যন্ত জাগিয়া অধ্যয়ন করিতেন। পরে চাতুর্মাস্য শেষ হইলে তিনি অন্যত্র যাইতে চাহিলেন, কিন্তু শেঠজি ছাড়িলেন না। এদিকে শেঠজির উপর সাধুর প্রভাব ও অর্থক্ষয়ের সম্ভাবনা দেখিয়া ঈর্ষাপরায়ণ ব্যক্তিরা স্বামী অখণ্ডানন্দের কফিতে জয়পাল মিশাইয়া প্রাণ হরণে উদ্যত হইল। বিষ প্রয়োগজনিত ভেদ আরম্ভ হইলে চিকিৎসার্থে আগত বিঠলজির বুঝিতে বাকি রহিল না যে ইহা বিষেরই প্রতিক্রিয়া। সুতরাং তিনি সাধুকে স্বগৃহে লইয়া গেলেন। সদাশয় ভট্টজি অর্থ না লইয়া বহু রোগীর গৃহে যাইতেন, দরিদ্রদিগকে বিবিধ রূপে সাহায্য করিতেন এবং অনেককে স্বগৃহে রাখিয়া চিকিৎসা করিতেন। তাহার মুখে প্রায়শই 2টি শ্লোক শোনা যাইত। উহার ভাবার্থ এই, এমন কি কোনো উপায় আছে যাহাতে আমি সকল প্রাণীর অন্তরে প্রবেশপূর্বক সর্বদা তাহাদের দুঃখ ভারের ভাগী হইতে পারি? আমি রাজ্য, স্বর্গ অথবা মুক্তি চাহি না, আমি শুধু দুঃখতপ্ত প্রাণীদের আরতি নাশ করিতে চাই। ভট্টজির জীবন দর্শনে ও তাহার আলাপ শ্রবণে অখণ্ডানন্দ স্পষ্ট বুঝিয়াছিলেন যে মানুষের সেবা করা ও মানুষকে ভালোবাসা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম। জামনগরে প্রায় 1 বৎসর থাকিয়া গঙ্গাধর মহারাজ কুণ্ডলা গ্রাম, কাঠিয়াওয়াড় ও বরোদা হইয়া বোম্বাই যাত্রা করেন। ভাবনগরে তিনি স্বামীজির
আমেরিকা গমনে সংবাদ পান। পুনা ও বোম্বাই দেখিয়া তিনি ব্রহ্মানন্দজি ও তুরিয়ানন্দজির আহ্বানে আবু রোডে গমন করেন 1893 সেপ্টেম্বরে, এবং তিনজনে একসঙ্গে আজমিরে যাইয়া সর্দার হরি সিং লাটখানির গৃহে প্রায় 1 মাস অবস্থান করেন। ইহার পরে মহারাজের উপদেশে অখণ্ডানন্দজি খেতড়িতে যান। খেতড়ি জীবনের কিয়দংশ তাহার নিজ ভাষায়। খেতড়িতে প্রথমবার 1.5 মাস কাল রাজার অতিথি রূপে অবস্থিতি করিয়া রাজার পুস্তকাগারে থিওডোর পার্কারের সমস্ত গ্রন্থ পাঠ ও ভারতের ইতিহাস ও সংস্কৃত কাব্য সাহিত্য আলোচনা করি। পরে খেতড়িরাজের জ্ঞাতি সর্দার ভুরি সিং এর আহ্বানে মালসিসরে গমন করিয়া তাহার বাটিতে চাতুর্মাস্য যাপন করি এবং 2 মাস এক জৈন সাধুর সমাধি মন্দিরে বাস ও মাধুকরী করি। চাতুর্মাস্যকালে বেদান্ত, সংস্কৃত ও হিন্দি ভাষা আলোচনা এবং জৈন সাধুর মন্দিরে পণ্ডিত সীতারামের নিকট নিয়মিত শঙ্কর দিগ্বিজয় ব্যাখ্যা শ্রবণ করিতাম। এই রাজপুতানা প্রদেশে 8 মাস বাস করিয়া নানা গ্রাম ঘুরিয়া ধনী সর্দার ও গরিব প্রজার অবস্থা প্রত্যক্ষ করি। গরিব প্রজাদের দুঃখ দূর করিবার উপায় চিন্তা করিতে থাকি এবং তাহাই মানব জীবনের প্রধান কর্তব্য বলিয়া হৃদয়ঙ্গম করিয়া সেই কর্তব্য সাধনে পণ করি। মালসিসর থেকে ফিরিয়া তিনি নিত্য খেতড়ি রাজসভায় বেদান্ত ব্যাখ্যা করিতেন। মালসিসরে অবস্থানের সুযোগে তিনি হিন্দি ভাষা শিখিয়া লওয়ায় তাহার বক্তব্য সকলেরই নিকট সহজবোধ্য হইত। ইতোমধ্যে দারিদ্র্যমোচন সম্বন্ধে স্বামীজির নির্দেশ চাহিয়া তিনি তাহাকে পত্র লিখিয়াছিলেন। উত্তরে স্বামীজি লিখিলেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহারাই তোমার দেবতা হইউক। ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। কার্যক্ষেত্র সম্মুখেই ছিল। নেতার নির্দেশে উহাতে প্রবেশ করিতে তাহার আর দ্বিধা রহিল না। রাজার একটি এন্ট্রান্স স্কুলে মাত্র 80টি উচ্চবর্ণের ছাত্র ছিল। নানা আপত্তি সত্ত্বেও তিনি রাজার অনুমতিক্রমে গোলা অর্থাৎ রাজপ্রাসাদের ভৃত্য জাতীয় ছাত্রদিগকেও সেখানে ভর্তি করাইলেন এবং ক্রমে ছাত্র সংখ্যা 200তে উঠিল। খেতড়ি হইতে জয়পুর এবং জয়পুর হইতে উদয়পুর ইহাই তাহার পরবর্তী ভ্রমণের ক্রম। উদয়পুরে তিনি রামবাগ নামক বাগানে পালা গণেশজির মন্দিরে আশ্রয় পাইলেন। রাজদরবার হইতে অন্যান্য সন্ন্যাসীদের ন্যায় তাহারও ভোজনাদির ব্যবস্থার প্রস্তাব আসিলে তিনি জানাইলেন যে রাজ্যের কেহ অভুক্ত না থাকিলেই তিনি মহারানার সিধা লইতে পারেন। বলা বাহুল্য, এরূপ উত্তরে রাজ্যের অমাত্যগণের শুধু ক্রোধ বৃদ্ধিই হল। আর একদিন এক নিরক্ষর নাগা সাধু তাহাকে প্রশ্ন করিল, মহারাজ, লঙ্কায় এখন কার রাজ্য? অখণ্ডানন্দজি বলিলেন, কেন, ইংরেজের? নাগা রক্তচক্ষু ঘূর্ণিত করিয়া বলিল, কভি নেহি, ও বিভীষণ কা রাজ্য হ্যায়। নাগা ধরিয়া লইয়াছিল যে রামচন্দ্রের বরে অমর বিভীষণ এখনো লঙ্কার রাজা। এই অকাট্য যুক্তির সম্মুখে খ্রিস্টানি পুস্তকলব্ধ বিদ্যা পরাজয় মানিতে বাধ্য হইল। ফলত তিনি উদয়পুরে প্রতিকূল পরিবেশের মধ্যে কিছুই করিতে না পারিয়া অন্যত্র চলিলেন। বিদায়কালে স্বামী রামকৃষ্ণানন্দের পত্রে পড়িলেন, স্বামীজি সকল গুরুভাইকে জীব সেবা কার্যে আত্মনিয়োগ করিতে উপদেশ দিয়াছেন। উদয়পুরের পর একলিঙ্গ দর্শনান্তে শ্রীনাথ দাঁড়ায় পৌঁছিয়া তিনি রঘুনাথজি ভান্ডারীর গৃহে অতিথি হইলেন এবং গৃহস্বামীর পুত্রকে অশিক্ষিত দেখিয়া
তাহার শিক্ষার ভার স্বহস্তে লইলেন। এই একান্ত ব্যক্তিগত অধ্যাপনাকে অবলম্বন করিয়াই অচিরে সেখানে এক মধ্য ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠিত হইয়া গেল। অতঃপর তিনি ওঙ্কারনাথ, ইন্দোর, উজ্জয়িনী, রাতলাম, চিতোর ও জয়পুর ইত্যাদি দেখিয়া খেতড়িতে ফিরিলেন। তাহার খেতড়িতে অবস্থানের ফলে স্থানীয় সংস্কৃত পাঠশালার বিশেষ উন্নতি হয় এবং উহার নাম হয় খেতড়ি আদর্শ বৈদিক বিদ্যালয়। বিদ্যালয়ে বেদের অর্থবোধের জন্য বেদাঙ্গ পাঠেরও প্রচলন হয় এবং ছাত্রদের পুস্তকাদির জন্য তিনি অর্থ সংগ্রহ করিয়া দেন। রাজ্যের বাৎসরিক মহা দরবারে এই যাবৎ কেবল উচ্চ শ্রেণীর লোকেরাই স্থান পাইতেন। সাধারণ প্রজারা নিকটে আসিতে উদ্গ্রীব, অথচ বারংবার শান্ত্রীদের দ্বারা দূরীকৃত হইতেছে দেখিয়া অখণ্ডানন্দ মর্মাহত হইলেন এবং অবসর বুঝিয়া রাজাকে সমস্ত জানাইলেন। সন্ন্যাসীর চক্ষে প্রজার জন্য অশ্রু দেখিয়া রাজা আদেশ দিলেন, আগামী বৎসর থেকে আমি সমস্ত প্রজাদের নিয়ে দরবার করে স্বয়ং সকলের নজর নেব। রাজ্যের এই সকল উন্নতি ব্যতীত তিনি কৃষির উন্নতিরও চেষ্টা করিতেন এবং রাজার হাসপাতালে রোগীদের লইয়া গিয়া সেবা করাইতেন। ৫-৬ মাস খেতড়িতে অবস্থানান্তে তিনি চিরারা গ্রামে যান এবং সেখানে একটি বৈদিক বিদ্যালয় স্থাপন করেন। এইরূপে রাজপুতানার আরো কয়েকটি গ্রামের উন্নতি সাধনান্তে তিনি ১৮৯৫ খ্রিস্টাব্দের শেষে জয়পুরে পৌঁছিলে তথায় উপস্থিত স্বামী অভেদানন্দ ধরিয়া বসিলেন। তাহাকে শ্রীরামকৃষ্ণের আগামী জন্মোৎসব দর্শনের জন্য আলমবাজারে যাইতে হইবে। তদনুসারে তিনি সেখানে চলিয়া গেলেন। আলমবাজারে অবস্থানের সুযোগে অখণ্ডানন্দজি ও শিবানন্দজি স্বামী অভেদানন্দের নিকট ব্রহ্মসূত্র ভাষ্য পাঠ করেন। পরে বঙ্গদেশে বেদ বিদ্যালয় স্থাপনের অভিলাষ প্রবল হওয়ায় ওই বিষয়ে পরামর্শ করার ও উৎসাহ জাগাইবার জন্য স্বামী অখণ্ডানন্দ ভাটপাড়া, মূলাচোর ও নৈহাটির পণ্ডিতবৃন্দের নিকট গমন করেন এবং কলকাতার বিদ্বৎ সমাজের সহিত আলোচনা করেন। মঠে একটি বেদ বিদ্যালয় স্থাপনের জন্য তিনি সচেষ্ট ছিলেন, কিন্তু নানা কারণে তখন কোনো চেষ্টাই ফলবতী হয় নাই। এই সময় তাহার সেবা ভাবে বিশেষ পরিচয় পাওয়া যায়। একদিন গঙ্গা স্নানান্তে মঠে ফিরিবার পথে একটি বিসূচিকা রোগগ্রস্তা বৃদ্ধাকে দেখিয়া তিনি তাহার চিকিৎসার ব্যবস্থা করেন। কিছুদিন পরে খড়দহে শ্যামসুন্দর দর্শনার্থে যাইয়া তিনি যে বাড়িতে উঠিলেন, উহাতেই গোলক শিরোমণি নামক এক কথক ঠাকুর রাত্রে ওই রোগে আক্রান্ত হইলে তিনি সারা রাত্রি তাহার সেবা করিলেন এবং সকালে রোগীর দেহত্যাগ হইলে সৎকারেরও সুব্যবস্থা করিলেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পরম প্রিয় শিষ্য স্বামী অখণ্ডানন্দ মহারাজের ৪র্থ পর্ব।